দেখো, আমাদেরকে আমাদের কাজ ঠিকমতো করতে হবে। এমনভাবে সব প্ল্যান সাজাতে হবে যাতে ওই অপরাধী কোনো কিছু করতে না পারে। সব কিছু আমাদেরকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কিন্তু স্যার, আপনি যদি না থাকেন তাহলে আমরা কিভাবে এই কাজটা সফল করব? আপনি তো আমাদের পথ দেখাবেন, কিন্তু আপনি তো বলতেছেন আপনি থাকতে পারবেন না। দেখো, আমি যদি এখন মাঠে না থাকি তাহলে অপরাধীকে ধরা অনেক কষ্ট হয়ে যাবে। আমরা যদি এভাবে তদন্ত চালিয়ে যাই তাহলে সারা জীবন চলে যাবে, কিন্তু আসল অপরাধীর কাছে পৌঁছাতে পারবো না। আমার মনে হচ্ছে সে ছদ্মবেশে ধরে আছে, তাই তার কাছে পৌঁছাতে হবে। কিন্তু স্যার, আপনি কোথায় যাওয়ার প্ল্যান করছেন সেটা তো বুঝতে পারছি না। সিয়াম ভাই যেটা বলতেছে সেটা তো ঠিক। আপনাকে ছাড়া আমরা কিভাবে যাব? মিস তানিয়া, আপনি ভুল করছেন। আপনাকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা এখানে সবাই এসেছি নিজেদের দায়িত্ব পালন করার জন্য। আর আমি সেনাপ্রধান হয়েছি বলে যে নিজের দায়িত্ব পালন করব না, এটা কোনোদিনও হতে পারে না। সরি স্যার, আমি বুঝতে পারিনি। কিন্তু আমার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছে। আপনি যেটা বলতেছেন সেই কাজ করতে গিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কিভাবে সেটা মেনে নেব? আপনি ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। মিস তানিয়া, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আশা করা যায় আমার কোনো ক্ষতি হবে না। আমার পরিবারও আমার দিকে তাকিয়ে আছে, তাই আমাদেরকে একটা কথা চিন্তা করতে হবে। আমি সবার প্রথমে, আমরা এই দেশের জন্য কাজ করতে এসেছি। এই দেশের জন্য যদি নিজেদের জীবনও দিতে পারি তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে সার্থকতা। তাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, আমাকেও আমার দায়িত্ব পালন করতে দিন। বলে আমি সেখান থেকে চলে আসলাম। তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, কাকে কোথায় যেতে হবে সেটাও বলে দিয়েছি। এরপর আমি ভার্সিটিতে কল করলাম। সেখানে আমার একটা বন্ধু আছে, রাফি। তার কাছে কল করে বললাম, আমি কালকে আসছি ভার্সিটিতে, কিন্তু তুই এমন একটা অভিনয় করবি যাতে তুই আমাকে চিনিস না। যদি তুই প্রথমে আমার সাথে কথা বলতে আসিস তাহলে সন্দেহ হতে পারে। এমনভাবে সব কিছু করবি যাতে মনে হয় আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছে এবং এটাই আমাদের প্রথম বন্ধুত্ব। দোস্ত, তুই কোনো চিন্তা করবি না, আমি সব কিছুর ব্যবস্থা করে রাখবো। তুই আয়, আমি সব কিছু বলে দেব। এই ভার্সিটির প্রতিটা আনাচে কানাচে অন্যায় ছড়িয়ে আছে, তাদেরকে আমি চিহ্নিত করতেছি। তুই আসার পরেই ওদের উপরে আক্রমণ করব। এরপর আমি ফোনটা রেখে দিলাম। এখন আমাকে যেতে হবে। কালকে থেকে আমি এখানে থাকতে পারবো না। অফিসের দায়িত্ব বুঝিয়ে দিলাম সিয়ামের হাতে। সে আমার অ্যাসিস্ট্যান্ট। এখন আমাকে যেতে হবে ভার্সিটিতে। আরিফ নামের একটা সন্ত্রাসী, তার শুধু নামটাই আমরা শুনেছি, কিন্তু কোনোদিন আরিফকে দেখিনি। সে অনেক ভয়ঙ্কর একটা অপরাধী। অনেকগুলো অস্ত্র মামলা তার উপরে অনেকগুলো আছে। নতুন করে মাদক ব্যবসা শুরু করেছে, যার ফলে আমাদের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে তাকে ধরার জন্য। সে সমাজের অনেক ক্ষতি করছে, কিন্তু তার ব্যাপারে কোনো ইনফরমেশন জোগাড় করতে পারছি না। একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি ভার্সিটিতে তার কিছু লোকজন আছে, সেই জন্য যাচ্ছি। জানি না সেখানে গিয়ে তাকে ধরতে পারবো কি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দরকার হয় নিজের জীবন দিয়ে দিব। এরপরেও আমি আমার কাজ করে যাব। আমি রুমে শুয়েছিলাম, তখন কল করলাম অঙ্কিতার কাছে। আমি অনেক বেশি ভালোবাসি তাকে। সে আমার ছোটোবেলার ভালোবাসা, আমার মামাতো বোন। ছোটোবেলায় আমার মামা মামি দুজনে অ্যাক্সিডেন্ট করে মারা যান। এরপর থেকে সে আমাদের বাসায় থাকে। আমরা এক ভাই এক বোন। বাবা তাকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছেন। সেই থেকে তার সাথে আমার বন্ধুত্ব, এবং এরপর একে অপরকে ভালোবাসতে শুরু করি। আমাদের পরিবার এতে কোনো আপত্তি করেনি, কারণ তারা অঙ্কিতাকে অনেক বেশি ভালোবাসেন। সেই জন্য আমাদের বিয়ে ঠিক করা হয়েছে। কিন্তু আমি এই কাজ করতে গিয়ে তাকে সময় দিতে পারি না। আমি যখন ফোন ধরলাম তখন সে আমাকে বলল, তুমি আসলে একটা বিশ্বাসঘাতক। বলেছিলে 1 মাসের ভেতরে আসবে, কিন্তু 3 মাস হয়ে গেল, এখনো আসছো না কেন? কেন এরকম করছো? অঙ্কিতা, আমি তো একটা কাজে আটকে গেছি। তোকে তো বললাম সব কিছু, এরপরও কেন এরকম করছিস? আমি তো বলেছি চলে আসবো, আসার পরে আমরা দুজন বিয়ে করে নিব। সেটা আর আপনাকে করতে হবে না, আপনি তো আসতেছেন এতদিন ধরেই, আর আমাকে বিয়ে করছেন। সেই আশায় আমি বসে থাকবো। যেই দিন আমি মরে যাব সেই দিন আসবেন, এসে আমার লাশ নিয়ে যাবেন, আমাকে বিয়ে করতে পারবেন না। অঙ্কিতা প্লিজ, এরকম কথা বলবি না। তোকে কতবার বলেছি না তুই মরার কথা বলবি না? এই কথা শুনলে আমার ভীষণ কষ্ট হয়।
তুই কেন বুঝতে পারিস না? এরপরেও তুই কেন এরকম কথা বলিস? তাহলে তুমি যে সবসময় আমার থেকে দূরে থাকো, প্রতিটা মুহূর্তে তুমি মৃত্যুর সাথে লড়াই করো, আমার কতটা কষ্ট হয় সেটা তুমি বুঝতে পারবে না। আমি প্রতিটা রাত ঘুমোতে চাই এই কথা চিন্তা করে যে তুমি হয়তো কোনো যুদ্ধে জড়িয়ে পড়েছ। প্রতিটা রাত আমি আতঙ্কের মধ্যে দিয়ে পার করি, সেটা কি তুমি বুঝতে পারো না? বুঝতে পারি পাগলি সব কিছু, কিন্তু কি করব, আমার উপরে যে বড় একটা দায়িত্ব, এই দেশের দায়িত্ব আমি নিয়ে আছি। এখন যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তাহলে এই দেশের ইতিহাসে আমি একজন বিশ্বাসঘাতক হিসাবে নাম করে নেব। যেভাবে মির্জাফর এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক সেরকম আমার নামও মানুষ বিশ্বাসঘাতক হিসাবে চিনবে। কিন্তু এই দেশের জন্য কিছু করতে পারলে এই দেশ আমাকে মনে রাখবে। তোমাকে ফোন দিই আমি প্রতিদিন তোমার সাথে ভালোভাবে কথা বলার জন্য, কিন্তু তুমি প্রতিদিন এরকম কথা বলো। তুমি কি বুঝতে পারো না তোমার থেকে দূরে থাকতে আমার কতটা কষ্ট হয়? কেন একবার আসছো না? কেন তোমাকে আমি অনুভব করি শুধু? কেন তোমাকে স্পর্শ করতে পারি না? খুব তাড়াতাড়ি ফিরে আসবো পাগলি, তোকে কোনো চিন্তা করতে হবে না। এখন আমি রাখি, খাওয়া দাওয়া ঠিকমতো করবি, দেখবি হঠাৎ করে একদিন এসে তোকে সারপ্রাইজ দিব। সেই আশায় বসে থাকবো আমি। আমি তখন ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেললাম, কারণ আমি জানতাম আমি তার সাথে এই কয়েক মাস দেখা করতে পারবো না। কিন্তু তার সাথে মিথ্যা কথা বললাম। যদি তাকে সত্যটা বলি তাহলে অনেক বেশি কান্না করবে। তার কষ্ট আমি সহ্য করতে পারি না। তাকে এভাবে আশা দিয়ে ভাসিয়ে রেখেছি। আজ 3 মাস হলো। 5 মাস আগে বাসায় গিয়েছিলাম, এরপর আর বাসায় যাওয়ার সুযোগ হয়নি। তাকে বারবার বলেছি আসবো, কিন্তু বাসা যেতে পারিনি। এখন চলে যাচ্ছি আর একটা মিশনে। জানি না কোনোদিন তার সাথে দেখা হবে কি না, তবে আমিও যে তাকে অনেক বেশি মিস করি। কিন্তু তার সামনে যদি এটা প্রকাশ করি তাহলে সে আমার কাছে আসতে চাইবে। তাকে এখানে নিয়ে এসে তার জীবনটা ঝুঁকির মুখে আমি ফেলতে পারি না। আমি তখন প্রস্তুতি নিয়ে নিলাম। পরের দিন সকাল হতেই বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। তবে আজকে আমার ড্রেস পাল্টে সম্পূর্ণ সাধারণ একটা ড্রেস পরে যখন ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম, তখন গেটে ঢুকতেই একটা মেয়ে আমাকে ডাক দিল। আমি তার দিকে তাকালাম। বাইকের উপরে বসে আছে একটা মেয়ে, পাশে কয়েকটা ছেলে। মেয়েটার পাশে একটা ছেলে বসে আছে। মনে হচ্ছে এই দুজন লিডার, এবং তার পাশে থাকা ছেলে মেয়েগুলো হচ্ছে তাদের চামচা। আমি কোনো কথা না শুনে সামনের দিকে চলে যাচ্ছিলাম। তখন 2টা ছেলে এসে আমার হাত ধরে টানতে টানতে তাদের সামনে নিয়ে গেল। তখন মেয়েটা বলল, এই ছেলে, তোর কত বড় সাহস! তুই এই নীলার ডাক না শুনে চলে যাচ্ছিলি? তুই চিনিস আমাকে? যদি এখন ইচ্ছে করি তাহলে তোকে শেষ করে দিতে পারি। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। এরপর আস্তে আস্তে বললাম, আপু কেন এরকম করতেছেন? আমি কি করেছি আপনাদের সাথে? চুপ, একদম চুপ। এত বড় সাহস কি করে হলো? তোকে আমি ডাক দিয়েছি, তুই আমার কথা না শুনে ওইদিকে চলে যাচ্ছিলি। তুই আমার কথা না শোনার কারণে শাস্তি পাবি, ভয়ঙ্কর শাস্তি পাবি। তারা হাসতে শুরু করলো। এই কথা শোনার পর আমি তার দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে তাকে বললাম, আপু আমি তো নতুন এসেছি, কোনো কিছু বুঝতে পারিনি। আগামীতে আপনাকে সম্মান দিয়ে চলবো। এখন আমাকে ছেড়ে দিন, আমাকে ক্লাসে যেতে হবে। এখনও ক্লাস করা বাকি আছে, সবার সাথে পরিচিত হয়নি, আগে তো সব কিছু বের করতে হবে। বুঝতে পেরেছি তুই নতুন মাল, সেই জন্য আমাকে চিনতে পারিসনি। কিন্তু আমার কাছে নতুন পুরাতন বলে কোনো কথা নেই। আমার কাছে সবাই সমান। তুই আমার কথা শুনিসনি, তাই তোকে শাস্তি পেতেই হবে। আর তোকে তো দেখে মনে হচ্ছে গ্রাম থেকে এসছিস। এখন তোকে আমি একটা কাজে দিব, সেই কাজটা করবি, না হলে তোকে আমি শেষ করে দিব। আমি তখন ভয়ে ভয়ে তাকে বললাম, আপু আপনি বলেন আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। প্লিজ আমার সাথে কিছু করবেন না। আমি নতুন এসেছি এখানে, সেই জন্য কোনো কিছু চিনি না। দয়া করে আমার সাথে কোনো কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথা শোন। ওই যে সামনে দেখতে পাচ্ছিস একটা মেয়ে বসে আছে, ওই মেয়েটার সামনে যাবি, গিয়ে মেয়েটাকে প্রপোজ করবি। এরপর মেয়েটা যদি রাজি না হয় তাহলে তাকে জড়িয়ে ধরবি। বলে তারা চিৎকার করে হাসতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, আপু এটা কীভাবে আমাকে করতে বলছেন? আমি আজকে নতুন এসেছি। এখন যদি তার কাছে গিয়ে এই কথাটা বলি
তাহলে আমাকে সে প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে বের করে দিতে পারে। আমি নতুন এসে যদি এরকম করি তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। প্লিজ আমাকে এই কাজটা করতে বলবেন না। চুপ, একদম চুপ। নীলা যেটা বলেছে সেটাই হবে। তুই আমাদেরকে চিনিস না। এই ভার্সিটির সবাই আমাদেরকে ভয় পায়। আমাদের ইশারায় এই ভার্সিটি চলে। যদি আমরা চাই তাহলে তোকে এইখানে শেষ করে দিতে পারি। তাই তোকে যেটা বলেছে সেটাই করবি। শুনতে পেয়েছিস তামিম কি বলেছে? তাহলে এখনই শুরু করে দে। ওই মেয়েটার কাছে যা, গিয়ে মেয়েটিকে বলবি আমি তোমাকে ভালোবাসি। এরপর মেয়েটি যদি রাজি না হয় তাহলে তাকে জড়িয়ে ধরবি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে তারা আমাকে ধমক দিতে শুরু করলো। আমি তখন আস্তে আস্তে এগিয়ে গেলাম মেয়েটার দিকে। জানি না মেয়েটা আমার সাথে কীরকম ব্যবহার করবে, কিন্তু তাদের কথা তো শুনতেই হবে যদি এখানে থাকতে চাই। সেই জন্য আমি মেয়েটার দিকে এগিয়ে গেলাম। মেয়েটা ফোন টিপছিল। আমি তখন তাকে বললাম, আপু, আপনার সাথে আমার কিছু কথা আছে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কি কথা বলবে আমার সঙ্গে বলো। আমি আপনাকে ভালোবাসি। কথাটা বলতেই মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকালো। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। পাশে থেকে হাসির আওয়াজ আসছে, তারা সবাই হাসতেছে। তখন মেয়েটা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আমি বুঝতে পারলাম মেয়েটা রাজি নয়। তখন মেয়েটাকে জড়ি ধরতে যাব, তখন মেয়েটা চিৎকার দিতে শুরু করলো। আমি দৌড়ে সেখান থেকে চলে আসলাম। মেয়েটা আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো মেয়েটা পুরনো, সেই জন্য বুঝতে পারছে আমি কোনো বিপদের মধ্যে পড়ে গেছি। সে কোনো কথা না বলে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। অনেক ছেলে মেয়ে দেখে হাসছে এই কাণ্ড দেখে। আমি যখন তাদের সামনে গেলাম তখন নীলা বলল, আচ্ছা, তুই তো ভালোই কাজ করেছিস। যা, এখন ক্লাসে যা ভালো ছেলের মতো। আর কালকে থেকে প্রতিদিন এদিক দিয়ে যাওয়ার সময় আমাদেরকে সালাম দিয়ে যাবি। যদি আমাদের কথা না শুনিস তাহলে এই ভার্সিটিতে পড়াশোনা করতে পারবি না। ভুলে যাবি না, এই ভার্সিটি কিন্তু আমাদের কথায় চলে। ঠিক আছে আপু, দয়া করে আমার সাথে কিছু করবেন না। আমি অনেক স্বপ্ন নিয়ে এই ভার্সিটিতে পড়াশোনা করতে এসেছি। গ্রামে আমার বাবা কৃষিকাজ করে। যদি জানতে পারে আমি পড়াশোনা বাদ দিয়ে এসব করছি তাহলে অনেক বেশি কষ্ট পাবে। আমার সাথে দয়া করে এরকম করবেন না। চুপ আছি। আমি বেশি কথা একদম পছন্দ করি না। এখান থেকে চলে যা তাড়াতাড়ি। কথাটা শুনেই পালালাম। এখন এই মেয়ের সাথে কথা বলতে আমার কোনো ইচ্ছা করছে না। সেই জন্য আমি চুপচাপ ক্লাসে চলে গেলাম। আর রাফি বসে আছে। রাফি তখন আমার কাছে আসলো, এসে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কি শুনলাম তুই নাকি একটা মেয়েকে প্রপোজ করতে গিয়ে থাপ্পড় খেয়েছিস? নীলা নাকি তোকে এটা করতে বলেছে? হ্যাঁ, যা শুনেছিস তা ঠিকই শুনেছিস। ইস, আমার উচিত ছিল তোকে আগে ব্যাপারটা জানানো। আমি তোকে না জানিয়ে ভুল করেছি। আরে কি বলতেছিস? আমি তো ইচ্ছে করে তাদের সাথে ঝামেলা করেছি বল। তারা একটা কথা বললে আমি ফিরিয়ে আর একটা কথা বলেছি, যেন তারা আমার সাথে এরকম কাজ করে। কারণ আমি বুঝতে চাইছিলাম এখানকার মধ্যে প্রধান কে। আর তুই কি ভাবছিস আমি অপমানিত হয়েছি এতে? আরে না, আমি কি এই ভার্সিটিতে বেশি দিন পড়াশোনা করব নাকি? আমি তো আমার কাজ শেষ হলে এখান থেকে চলে যাব। তাই এদের সাথে আমার দেখা হবে না। কয়েকদিন একটু কষ্ট করে থাকতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করবি না। আমি হোস্টেলে তোর জন্য থাকার ব্যবস্থা করেছি। আমি যেখানে থাকি সেখানেই থাকবি, কিন্তু সাবধানে থাকবি। এই মেয়েটা খুবই ভয়ঙ্কর। এই এলাকার এমপির মেয়ে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তোর পরিচয় ফাঁস হয়ে যেতে পারে, তাই সাবধানে থাকবি। হ্যাঁ, আমি সেটাই চিন্তা করছি। তোর কাছ থেকে আমার এই ভার্সিটির পুরো ইনফরমেশান চাই, তাই তোকে আমার সাহায্য করতে হবে। আমি রাতে তোর সাথে এই ব্যাপারে আলোচনা করতে বসবো। এখন চুপচাপ বসে থাক, এখন বেশি কথা বললে সমস্যা হবে। আমরা ক্লাস শেষ করলাম। এরপর হোস্টেলে ফিরে গেলাম। সেখানে আমার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ভার্সিটিটা নিয়ে কথা বললাম। এরপর রাতে একসাথে বসেছি। আমি তখন রাফিকে জিজ্ঞাসা করলাম, আমি সব দিকটা দেখেছি। আমার যতদূর মনে হচ্ছে এই যে ছাত্রছাত্রীরা গুন্ডামি করছে তারা এসব করতে পারবে না। তাদের পিছনে বড় কেউ আছে। সব কিছুর জন্য সাহসের প্রয়োজন, কিন্তু তাদের কাছে সেই সাহস নেই। আমার মনে হচ্ছে অন্য কেউ এসব করছে। তোর কি সেটা মনে হয়? দোস্ত,
আমার তো সব থেকে বড় সন্দেহ হয় এই ভার্সিটির প্রিন্সিপালকে। যদি ওই লোক এসবের সাথে জড়িত না থাকতো তাহলে এই কাজ কোনোদিনও সম্ভব হতো না। আমার মনে হচ্ছে তার সাথে কয়েকদিন পর পর কয়েকটা লোক দেখা করতে আসে। আমার মনে হয় ওদের মধ্যে কেউ একজন এসব করে বেড়াচ্ছে। কি বলছিস? তোকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আর সে নিজের দায়িত্ব পালন করা বাদ দিয়ে এসব করে বেড়াচ্ছে? তোর কি সব কিছু শিওর মনে হচ্ছে নাকি তুই আন্দাজে বলছিস? আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম। না, আমি তো সরাসরি কোনো কিছু দেখিনি, তবে তুই সঠিক সময় এসেছিস। তারা মাসের শুরুর দিকে আসে, আশা করি কয়েকদিনের ভেতরেই চলে আসবে তারা। এখানে যদি তারা আসে তাহলে তুই দেখলেই বুঝতে পারবি, তাদেরকে দেখলেই সন্দেহ হয়। তার আগে আমাদেরকে খোঁজ নিতে হবে ওই তামিম আর নীলার ব্যাপারে। তারা কীভাবে এত পাওয়ার পাচ্ছে সেটা জানতে হবে। নীলা ভাবলাম এমপির মেয়ে, কিন্তু তামিম সে এত পাওয়ার কীভাবে পেল? আর তামিমের মুখ দেখলে বোঝা যায় সে মাদক সেবনকারী, তাই তার ব্যাপারে ভালো করে খোঁজ নিতে হবে। এটা সবাই জানে তামিম মাদক সেবনকারী, কিন্তু তার ব্যাপারে খোঁজ নিবি কি করে? সে তো এই জায়গায় থাকে না, সে বাসা থেকে আসা যাওয়া করে। তবে তার বাসায় শুনেছি শুধুমাত্র সে একা থাকে, তার বাবা মা সবাই বিদেশে থাকে, আর সেটাকেই সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। তার বাসাটাকেই প্রতিদিনের মদের আড্ডাখানা বানিয়েছে। তাহলে কালকে রাতেই আমার মিশন শুরু। কালকে রাতেই আমি যাব তামিমের বাসায় ছদ্মবেশ ধরে, গিয়ে তার ব্যাপারে জানতে হবে। তামিম কাদেরকে নিয়ে পার্টি করে তাদেরকে ধরতে হবে, কারণ এদেরকে যদি ধরতে না পারি তাহলে আস্তে আস্তে তাদের ওখানে লোক বাড়তে শুরু করবে, আর যত ছাত্রছাত্রীরা এখান থেকে ওই বাড়িতে আড্ডায় যোগ দিবে তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা কিভাবে তামিমের বাসায় ঢুকবো? তামিমের সাথে তোর সম্পর্ক দেখেছিস? আজকে আসার পরেই তোকে কিভাবে ডিস্টার্ব করলো? তুই কি মনে করিস তামিম কি আমাদেরকে তার বাসায় যেতে দিবে? মাঝে মাঝে তুই এরকম বোকার মতো কথা বলিস, আমার ভীষণ রাগ হয় তোর উপরে। আমরা যদি এভাবে তার বাসায় যাই তাহলে কি সে আমাদেরকে ঢুকতে দিবে? আমাদেরকে ছদ্মবেশ ধরে যেতে হবে। কিন্তু আমরা কিসের ছদ্মবেশ নিয়ে তার বাসায় যাব? এর জন্য তোকে ব্যবস্থা করতে হবে। তামিমের ওখানে আড্ডায় যায় এমন একটা ছেলেকে খুঁজে বের কর, যে আমাদের কথা শুনলে ভয় পেয়ে যাবে। ওকে বুঝিয়ে ওর বন্ধু সেজে আমরা দুজন সেখানে প্রবেশ করব। এটা তুই ভালো কথা বলেছিস। আমার পরিচিত একটা আছে, নিলয় নাম। ওকে যদি বোঝাতে পারি তাহলে আমার মনে হয় কাজ হয়ে যাবে। আমি তখন তার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম, এরপর বললাম ওই নিলয়ের সাথে যোগাযোগ করতে। পরদিন আমি যখন ভার্সিটিতে গেলাম তখন দেখতে পেলাম নীলা আগের মতো বসে আছে। আমি তার দিকে এগিয়ে গেলাম, এরপর বললাম, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আরে আরে, তুই কালকের ওই গ্রামের খ্যাত ছেলেটা না? যা আমার কথা রেখেছিস ভালো হয়েছে। যদি আমার কথা না শুনতি তাহলে আজকে তোকে শেষ করে ফেলতাম। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসতে চাইলাম, তখন সে পিছন থেকে আমাকে ডাক দিল। আমি তখন তার দিকে ফিরে তাকালাম, তখন সে আমাকে বলল, আচ্ছা, তুই তো দেখতে কিউট আছিস, কিন্তু এই পাগলের মতো জামা কাপড় পরেছিস কেন? আরে আপু, কি যে বলেন, আমি পাগলের মতো কোথায় জামা কাপড় পরলাম? এটা ভদ্রলোকের পোশাক, আমি ভদ্রলোকের সন্তান, সেই জন্য এরকম পোশাক পরি। এই ছেলে, তোর সাহস কি করে হলো? তার মানে তুই আমাদের পোশাককে অসম্মান করতে চাইছিস? থাকিস তো একদম পাগলের মতো, আবার বড় বড় কথা বলিস। এত বড় সাহস তোর কি করে হলো, ছোট লোকের বাচ্চা কোথাকার? কথাটা শোনার পর আমার রাগ উঠে গেল। আমি তখন তার দিকে এগিয়ে গেলাম, এরপর বললাম, দেখেন আপু, আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না, এটা আমি মেনে নিব না। আপনি আমাকে বকাবকি করতে পারেন, কিন্তু আমার বাবা কোনো অপরাধ করেননি, তাদেরকে কেন আপনি গালাগালি করতেছেন? আর আপনি কি মনে করেন আপনার পোশাক এতটাই স্মার্ট? এটা স্মার্ট নয়, বরং অশ্লীল পোশাক। কারণ আপনি মেয়ে মানুষ, আপনার পোশাক এরকম কেন হবে? আপনাকে দেখতে ছেলেদের মতো মনে হয়, দূর থেকে আপনাকে দেখলে ছেলে না মেয়ে সেটা চেনাই মুশকিল। তখন আমার কথায় সে অনেক বেশি রেগে গেল, আমাকে সে থাপ্পড় দিতে শুরু করলো। আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম।
তখন তামিম কোথা থেকে সেখানে চলে আসলো। এরপর বলল, আরে নীলা, কি করতেছিস? এই পাগলটাকে আবার মারতেছিস কেন হঠাৎ করে? আর বলিস না, ওর কত বড় সাহস, ও আমাকে অপমান করে আমি নাকি অশ্লীল জামা কাপড় পরি। কি এত বড় সাহস কি করে হলো? কালকে সে এত বড় বড় কথা বলছে। এই ছেলে, তোর এত বড় সাহস কি করে হলো? আর একদিন যদি এরকম কথা বলতে দেখি তাহলে কিন্তু তোকে একটা শেষ করে ফেলবো। এইখান থেকে যা বলতেছি। বলেই সে আমাকে থাপ্পড় দিয়ে সেখান থেকে বিদায় করে দিল। আমিও চুপচাপ হাঁটতে শুরু করলাম। সবাই দেখলাম আমাকে দেখে হাসছে। তখন একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসলো। এরপর বলল, ভাই, তুমি কি পাগল নাকি? কার সামনে কি কথা বলতে হয় সেটাই জানো না? ওই বাঘের সামনে বলতেছো তার পোশাক খারাপ? তুমি তো নতুন এসেছো, সেই জন্য কোনো কিছুই জানো না। যদি জানতে তাহলে এরকম কথা বলার সাহস তুমি পেতে না। আর তুমি জানবেই বা কী করে? তুমি তো গ্রাম থেকে এখানে এসেছো। আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে যাওয়ার পর রাফি এসে একই প্রশ্ন করলো। আমি তাকে বললাম কোনো কথা না বলতে, কারণ আমি এটা ইচ্ছে করেই করেছি। তাকে একটু রাগিয়ে দিলাম যাতে তারা আমাকে সন্দেহ না করে। আমি তাদের সবার সন্দেহের বাইরে থাকতে চাই। ওদিকে তারা তখন বসেছিল। তামিম তখন নীলাকে বলল, দোস্ত, আজকে বাসায় একটা পার্টির আয়োজন করছি, তুই কি আসতে পারবি? কেন হঠাৎ করে পার্টি আবার কেন? তুই তো জানিস আমি প্রতিদিন রাতে পার্টি করি। আজকে একটু স্পেশাল পার্টির আয়োজন করছি, কারণ আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তাদেরকে দাওয়াত করেছি। তুই আসলে অনেক বেশি খুশি হব। হ্যাঁ, এটা ভালো কথা। তা কিছুর ব্যবস্থা করেছিস? আরে এইসব ব্যাপারে তোকে কোনো চিন্তা করতে হবে না, সব কিছু ব্যবস্থা করা আছে। আজকে স্পেশাল কিছু মাল এসেছে, সেগুলো তোকে দিব, অনেক ইউনিক। তাহলে তোকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি সন্ধ্যার পরপরই তোর বাসায় চলে আসব। এরপর তারা আড্ডাবাজিতে একটু ব্যস্ত হয়ে পড়ল। এদিকে আমি এখানে এসে হোস্টেলে বসে আছি। রাফি ছেলেটাকে নিয়ে আসবে। আমি তখন বসে আছি। একটু পর নিলয় নামের সেই ছেলেটাকে নিয়ে আসলো। ছেলেটা আমাকে দেখে বলল, আরে আরিফ, তুমি কি পাগল হয়ে গেছো? গ্রামের এই ছেলেটার সাথে আমাকে দেখা করানোর জন্য নিয়ে এসেছিস? আমি আরও ভেবেছিলাম আরও কারোর সাথে দেখা করাবি। আমাকে বললি কারোর সাথে দেখা করাবি, সেই জন্য আসলাম। এই ছেলেটার সাথে দেখা করানোর জন্য আমি এত কষ্ট করে আসলাম। আমার কি সময়ের কোনো মূল্য নেই? আমি তখন এগিয়ে গেলাম। এরপর তার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। তখন সে আমাকে মারার জন্য হাত উঠালো। আমি তার হাত জোরে চেপে ধরলাম। এরপর তার হাত মোচড় দিয়ে পিছনের দিকে দিয়ে দিলাম। এরপর তাকে বললাম, চুপচাপ আমি যেটা বলছি সেটা শুনবি। একটু এদিক ওদিক কথা বলার চেষ্টা করলে এখনই তোকে জেলের ভিতর ঢুকিয়ে দেব। আমাকে চিনিস? আমি এখানে তদন্ত করার জন্য এসেছি। আমি একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাই এই কথা আর কাউকে বললে একদম গুলি করে মেরে ফেলবো। স্যার কি বলছেন? আপনি সেনাবাহিনী কর্মকর্তা? আমাকে কি করতে হবে? আমি স্যার কোনো কিছু করিনি, সব কিছু তামিম করেছে। আমি তো শুধু ওনাদের সাথে থেকে একটু মজা করছিলাম, এর বাইরে আর কিছু না। এইসব মজা করা তোদের বের করছি, একটু অপেক্ষা কর। এখন তুই আমাকে নিয়ে যাবি তামিমের বাসায়। আজকে তামিমের বাসায় তো পার্টি থাকবে, সেখানে আমি যাব। তোর তো যাওয়া একদম সহজ। তুই আমাকে তোর বন্ধুর পরিচয় নিয়ে যাবি। আমি ছদ্মবেশ ধরে ওখানে যেতে চাই। কি বলছেন স্যার? ওখানে যাবেন মানে? ওখানে যাওয়ার পর যদি আপনাকে চিনতে পেরে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। আর ওখানে শুধু তামিম থাকবে না, আজকে একটা স্পেশাল পার্টি, সেখানে ওদের আরও কিছু বন্ধু আসবে। আর ওখানে এমন একজন মানুষ থাকে যাকে দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। আমি কোনো কথা শুনতে চাই না। আমি ওখানে গিয়ে সব কিছু দেখব। তুই শুধু তোর বন্ধুর পরিচয় দিয়ে আমাকে ওখানে নিয়ে যাবি, যাতে আমি ওখানে ঢুকতে পারি। ওখানে ঢুকার পর আমি কি করব সেটা আমার ব্যাপার, তখন দেখতে পাবে আমি কি জিনিস। এখন তাড়াতাড়ি ব্যবস্থা কর যাতে ওখানে আমি প্রবেশ করতে পারি। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি রেডি হয়ে নিন, আমি আপনাকে ওখানে নিয়ে যাব। দয়া করে আমাকে কিছু করবেন না, আমি কোনো কিছু করিনি। আমি শুধু ওনাদের দলে যোগ দিয়েছি একটু পাওয়ার নিয়ে চলার জন্য। ওদের সাথে থাকলে সবাই ভয় পায়, সেই জন্য। আমি তখন রেডি হয়ে গেলাম যাতে আমাকে চেনা না যায়। মুখের উপর একটা মাস্ক লাগিয়ে নিলাম। এটা বিশেষ একটা ফেস মাস্ক, যেটা মিশনে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল, যাতে পরিচয় গোপন করে যায়। সেটা পরে নিলাম। আমার চেহারা পুরো পাল্টে গেল।
আমি তখন তার সাথে গেলাম। এরপর প্রবেশ করলাম তামিমের রাজ্যতে। রাফিকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আরেকটা মাস্ক ছিল না, সেই জন্য রাফিকে আনলাম না। আর রাফি যদি আসে তাহলে সন্দেহ করতে পারে, কারণ রাফি কোনোদিন এসব পার্টিতে আসে না। আমি প্রবেশ করতেই তামিম এগিয়ে আসলো, তার হাতে মদের বোতল। তখন সে সামনে এসে নিলয়কে প্রশ্ন করলো, হারে নিলয়, তুই কি জানিস না আমার অনুমতি ছাড়া কাউকে নিয়ে আসা এইখানে উচিত না? তুই কাকে নিয়ে এসেছিস? আর বলিস না, আমার মামাতো ভাই আছে, সে অনেক দিন থেকে তোর গল্প শুনেছে, তোর সাথে দেখা করতে চাইছে। আজকে তো এখানে একটা স্পেশাল পার্টি আছে, সেই জন্য ভাবলাম তোর সাথে দেখা করতে নিয়ে আসি। সেটা তো ভালো কথা, তোর মামা তো ভাই হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সে কি আমাদের এইখানকার নিয়ম কারণ সব কিছু জানে? আমি তোকে সব কিছু বলে দিচ্ছি, কোনো চিন্তা করিস না, কিন্তু এরপরও কোনো ঝামেলা হলে আমার সাথে দেখা করিয়ে দিবি, কোনো সমস্যা নেই। সে তো নতুন এসেছে, এখন থেকে আশা করি নিয়মিত হয়ে যাবে। আর সেও কিন্তু আমাদের মতোই কেনাবেচা করে। এই কথা শোনার পর তামিম আর কোনো কথা বলল না, মুচকি হেসে সেখান থেকে চলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম। একটু পর দেখতে পেলাম সেখানে মানুষজন আসতে শুরু করলো। এর মধ্যে সবাই যুবক বয়সী। তখন দেখতে পেলাম কিছু মেয়ে সেখানে তৈরি হচ্ছে। এদেরকে দেখে আমার কিছুটা সন্দেহ হলো। আমি তখন নিলয়ের কাছে গিয়ে প্রশ্ন করলাম, কী ব্যাপার নিলয়, ওই মেয়েরা কি করে এখানে? এদের সবাইকে তামিম কিডন্যাপ করে নিয়ে এসেছে। তারা যাদের বন্ধু বলেছে, আসলে তারা বন্ধু নয়, তারা সবাই হচ্ছে কাস্টমার। তামিমের বাবা মা সবাই বিদেশে থাকে, তারা আর দেশে ফিরবে না, এটা সবাই জানে। সেই জন্য তামিম নিজের বাসাটাকে এভাবে ব্যবসার জায়গা বানিয়েছে। আর তার সাথে আরেকজন আছে, একটু পরে সে চলে আসবে, আপনি দেখলেই চিনে যাবেন তাকে। তারা এই নারীদের বাধ্য করে ওই অতিথিদের সাথে রাত কাটানোর জন্য। এতে করে অনেক টাকা পায় তামিম এবং ওই লোকটাও। এবং এদের সবাই আমাদের ভার্সিটিতেই পড়াশোনা করে, এদেরকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু তাদেরকে তো দেখে মনে হচ্ছে তারা সবাই খুশি মনে রেডি হচ্ছে। তাদেরকে তো কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে না। এটা তাদেরই প্ল্যান, তারা এটা এমনভাবে করে যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। এই যে মেয়েগুলো সবাই পরিবারকে, হয়তো বোনকে অথবা ভাইকে তারা কিডন্যাপ করে নিয়ে রেখে বসে আছে, যাতে তারা ইচ্ছা করলেও এখান থেকে পালিয়ে যেতে না পারে তাদের পরিবারের কথা চিন্তা করে। সেই জন্য তারা এভাবে হাসি মুখে আছে, যাতে তাদের কাস্টমারগুলো বুঝতে না পারে যে এদেরকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। কথাটা শোনার পর আমার মাথায় রাগ উঠে গেল, কিন্তু নিজেকে দমিয়ে রাখলাম। এখন কোনো রিয়াক্ট করা যাবে না। এখানে তারা এতটা নিচে নেমে গেছে এটা কল্পনা করতে পারেনি। কিন্তু একটু পরে এমন একটা মানুষ আসলো যেটা দেখার পর আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। কারণ ভার্সিটির প্রিন্সিপাল প্রবেশ করছে একটা মেয়েকে নিয়ে। মেয়েটা আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে। দেখার পরেই তো আমার মাথাটা নষ্ট হয়ে গেল। এই লোকটাই তাহলে তামিমকে সব কিছু সাপ্লাই দেয়। আমার মাথাটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করলাম। এরপর দাঁড়িয়ে রইলাম। একে একে কয়েকজন বিদেশি লোক এসে ভেতরে প্রবেশ করলো। এরপর সেখানে মদের আড্ডা শুরু হলো। আমি সব কিছু হেঁটে দেখছিলাম। তখন দুইটা চোখ আমাকে আটকে দিল। সে আর কেউ নয়, নীলা। মদ খেয়ে মাতলামি করছি, আমার দিকে এগিয়ে আসলো। কিছুক্ষণ আমার সামনে নাচানাচি করে আবারও চলে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি। বাবার টাকা কীভাবে নষ্ট করছে সেটা আমি দেখছি শুধু দাঁড়িয়ে। আমি কোনো কথা বলছি না। তখন হঠাৎ করে দেখতে পেলাম তামিম বলল, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সব বিনোদনের ব্যবস্থা করে রেখেছি। যাকে যার পছন্দ হয় তাকে নিয়ে যেতে পারেন। এইখানে রুমের ব্যবস্থা করে রাখা হয়েছে, যদি কেউ যেতে চান যেতে পারেন। সবার রেট বলে দেওয়া আছে। আশা করি তারা আপনাদের সর্বোচ্চ সুখের ব্যবস্থা করে দিবে। আমি আর থেমে থাকতে পারলাম না। যে করে হোক এই মেয়েগুলোকে বাঁচাতে হবে, কিন্তু কীভাবে এই মেয়েগুলোকে বাঁচাবো আমি একটু চিন্তায় পড়ে গেলাম। এরপর কল করলাম সিয়ামের কাছে। তাদেরকে বললাম ভেতরে আসার কোনো দরকার নেই, শুধু বাইরে এসে সাইরেন বাজানোর জন্য, যাতে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু এর আগে তো সব কিছু দেখতে হবে। আমি সব কিছু দেখছিলাম হেঁটে হেঁটে। তখন হঠাৎ করে দেখতে পেলাম দুইটা ছেলে নীলার হাত ধরে টানছে। নীলা মাতলামো করছে। তারা নীলাকে নিয়ে একটা রুমের ভিতরে বন্দি করে ফেলল। আমি তখন ভিতরে দরজা ভেঙে প্রবেশ করলাম। সবাই ব্যস্ত, সবাই মাতলামো করছে। এখানে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারছে না।
আমি সেই রুমের ভিতরে প্রবেশ করতেই একটা ছেলে এসে আমার কলার চেপে ধরল। এরপর বলল, এই ছেলে, তোর এত বড় সাহস কি করে হলো? তুই দরজা ভেঙে ভিতরে ঢুকিস? তোকে এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে? এর আগে তো কোনোদিন এখানে দেখেছি বলে মনে হয় না। তুই চিনিস আমরা হচ্ছি তামিমের বন্ধু। আমি কোনো কথা বললাম না। ছেলেটা নাক বরাবর একটা ঘুষি দিলাম। তখন ছেলেটা আমাকে মারার জন্য হাত উঠালো। আমি তাকে মারতে যাব, তখন পিছন থেকে একটা ছেলে আমার হাতে ছুরি ঢুকিয়ে দিল। তার হাতে ছোট একটা চাকু ছিল, সেটা আমি দেখতে পাইনি, হয়তো পকেটে করে নিয়ে এসেছিল। আমি ফিরে চাকুটা তার হাত টান দিয়ে নিয়ে তার চোখ বরাবর মেরে দিলাম। যে চোখে মায়ের জাতি নারীকে এতটা জঘন্যভাবে উপস্থাপন করে, সেই চোখ আমি রাখতে চাই না। সেই জন্য তার চোখ খুলে ফেললাম। নিজের চোখের সামনে বন্ধুর এমন অবস্থা দেখে ছেলেটা কান্না করতে শুরু করলো। আমার পায়ে ধরে কান্না করে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তখন তাকে টেনে উঠালাম। এরপর তাকে দেয়ালের সাথে চেপে ধরলাম। তখন তার গলায় চেপে ধরেছি, সেই জন্য তার জিহা বেরিয়ে এসেছিল। আমি তখন তার জিভ ছুরি দিয়ে কেটে দিলাম। এরপর তার বুক বরাবর ছুরিটা ঢুকিয়ে দিলাম। ক্ষমা, তোদের মতো পশুদেরকে কোনোদিনও ক্ষমা করে যায় না। পশুরাও তোদের থেকে ভালো আছে, কিন্তু তোরা পশুর থেকেও নির্মম। বল, ওই যে মেয়েগুলোকে রুমে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে? কিন্তু ছেলেটা কোনো কথা বলতে পারলো না, তার জিভ কেটে গিয়েছে। সে কান্না করতে করতে হঠাৎ করে দম বন্ধ হয়ে মারা গেল। আমি তখন তাকে ফেলে সামনের দিকে যেতে শুরু করলাম। এখন যে করে হোক তামিমকে ধরতে হবে, কিন্তু এর আগে তো নীলার একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য তার দিকে এগিয়ে গেলাম। এরপর তার গালে 2-3টে থাপ্পড় বসিয়ে দিলাম। বললাম, তোর এত বড় সাহস, তুই বাবারটাকে এভাবে নষ্ট করছিস? তোর বাবাকে জনগণ ভোট দিয়ে এমপি করেছে এই এলাকার উন্নয়নের জন্য, কিন্তু তোর বাবা মানুষকে কীভাবে ঠিক করবে যদি নিজের ঘরেই ঠিক করতে না পারে? তোর বাবার সব কিছু নষ্ট করছিস। দেখেছিস কীভাবে তোর সামনে দুজনকে মেরেছি? যদি আরেকদিন এরকম কোনো কাজ করতে দেখি, তাহলে তোকেও ঠিক এভাবেই মেরে ফেলবো। যদি আর কোনোদিন মাদক সেবন করিস, তাহলে তোকে এখানেই শেষ করে ফেলবো। নীলা কোনো কথা বলতে পারলো না, ভয়ে কাঁদতে শুরু করলো। আমি তখন তাকে ধাক্কা দিয়ে সেই বাড়ি থেকে বের করে দিলাম। বাড়িটা আস্তে আস্তে খালি হতে শুরু করলো, কারণ তামিম হয়তো অন্য কোথাও গেছে। তখন হঠাৎ করে বাইরে থেকে আমার ফোর্স সাইরেন বাজাতে শুরু করলো। আমার তামিমকে ধরতে হবে, কারণ তামিমকে যদি ধরতে না পারি, তাহলে এই মেয়েগুলোর পরিবারকে কোথাও খুঁজে পাবো না। তখন দেখলাম ভার্সিটির প্রিন্সিপাল পালিয়ে চলে যাচ্ছে। আমি বাইরে বলে দিলাম যাতে তাকে না ধরে, কারণ তাকে যেতে দেওয়া উচিত। তার সাথে আরিফের কোনো কানেকশন থাকতে পারে, তাই আগে তামিমের কাছ থেকে সব কিছু জানতে হবে। তামিম পালানোর চেষ্টা করছিল, তখন আমি তার পেছন থেকে কলার চেপে ধরলাম। এরপর তাকে টানতে টানতে একটা রুমের ভিতরে নিয়ে আসলাম। এরপর সেই সব মেয়েগুলোকে ডাকলাম। তারা সবাই দাঁড়িয়ে আছে, সবার চোখে কান্না। আমি তখন তামিমের সামনে আমার মাস্কটা খুলে ফেললাম। তামিম অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তার গালে থাপ্পড় মেরে বললাম, কী রে, অবাক হয়ে গেছিস আমার এই রূপ দেখে, তাই না? যাদেরকে এই নোংরা ব্যবসায় লাগিয়েছিস, তাদের সবার পরিবারের কথা একটাবার চিন্তা করিস নি? তুই এবং নীলা মিলে আমাকে 2 দিন আমাকে অনেক অপমান করেছিস, কিন্তু আমি সব কিছু সহ্য করছিলাম এক মুহূর্তের জন্য তোকে ধরার জন্য। বল, তাদের পরিবারের মানুষজনকে কোথায় লুকিয়ে রেখেছিস? কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করিস? আমার কলার ধরার সাহস তোর কি করে হলো? নতুন এসেছিস তাই কোনো কিছু জানিস না, আমার সাথে লাগতে চলে এসেছিস, তোকে আমি ছাড়বো না। আমি সেখানে তাকে চেয়ারে বসিয়ে দিলাম। এরপর তার 2 হাত চেয়ারের উপর রাখলাম, তার আঙুলের উপর ছুরিটা চালিয়ে দিলাম। তখন সে চিৎকার করতে শুরু করলো, তার কয়েকটা আঙুল কেটে গেছে। আমি তখন তাকে বললাম, আমাকে তুই চিনতে পারিসনি, আমি হচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তোদের সামনে শুধুমাত্র ছদ্মবেশ ধরেছিলাম তোদেরকে ধরার জন্য। চুপচাপ এখন সত্য কথা বলবি, এই মেয়েগুলোর পরিবারকে কোথায় লুকিয়ে রেখেছিস? ও মাই গড স্যার, ক্ষমা করে দিন, আমি কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি এই কাজ করতে চাইনি, কিন্তু প্রিন্সিপাল স্যার আমাকে বাধ্য করেছে এই কাজ করার জন্য। উনি সব কিছু জানেন, উনি আমাকে বলেছেন এই কাজ করার জন্য। আমি তো শুধুমাত্র টাকার জন্য এই কাজ করি।
আমার বাসায় এই কাজ করার জন্য উনি আমাকে অনেক টাকা দিতেন। সেই টাকার লোভে পড়ে আমি এই কাজ করে ফেলেছি। আমার মাদকের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। আমি পরিবারকে বললে সেই টাকা তারা দিত না, সেজন্য আমি এই ব্যবসায় জয়েন হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। চুপ, তোর কোনো ক্ষমা নেই। তোর ওই প্রিন্সিপালকে আমি খুব তাড়াতাড়ি ধরছি। এখন তাড়াতাড়ি বল, এদের পরিবারকে কোথায় লুকিয়ে রেখেছিস? তখন সে কান্না করতে করতে একটা ঠিকানা দিল। আমি সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দিলাম সিয়ামের কাছে। এরপর সিয়ামকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য। যদি এদেরকে উদ্ধার করতে না পারি তাহলে তারা এই পরিবারগুলো ক্ষতি করার চেষ্টা করবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করো। সিয়াম তাদেরকে উদ্ধার করার জন্য চলে গেল। এদিকে আমি তখন সেই মেয়েগুলোর দিকে তাকিয়ে বললাম, তোমাদের কোনো চিন্তা নেই, তবে তোমরা এখন থেকে সাবধানে চলাফেরা করবে। তোমরা বাসায় ফিরে যাও, তোমাদের পরিবারের লোকজন নিরাপদে তোমাদের বাসায় পৌঁছে যাবে। এই ছেলেটার ব্যবস্থা আমি করছি, তার সাথে অনেকের হিসাব বাকি আছে। আর একটা কথা, আমাকে চিনে ফেলেছে বলে আর কোনোদিন কারোর সামনে স্বীকার করবে না। কালকে থেকে আমি ভালোই ভালোই ভার্সিটিতে যাব, তখন আগে যেরকম ব্যবহার করতে ঠিক সেরকম ব্যবহার করবে। যদি একটু এদিক ওদিক করো তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমার নাম হচ্ছে আনিকা, আমি আপনার সাথে একই ক্লাসে পড়ি। আপনার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনার কারণে আমরা বেঁচে ফিরতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আপনাকে সহযোগিতা করব এখন থেকে। এখান থেকে চলে যাও, আর কোনো কথা বলবে না। কালকে থেকে তুমি ভার্সিটিতে যাবে, প্রিন্সিপাল যেরকম ব্যবহার করছে ঠিক সেরকম ব্যবহার করবে। ওকে ফেরত পেতে হবে, তাই কোনো চিন্তা করবে না। তুমি এমন একটা অভিনয় করবে যাতে কোনো কিছু হয়নি। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিতে পারবো। আমরা সবাই আপনার কথা মতোই চলবো। আপনি শুধু বলবেন, আমি এবং আমার সাথে যারা আছে সবাই আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবো। যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। এরপর তারা খুশি মনে বেরিয়ে গেল। মুক্তির আনন্দ সবার কাছে ভালো লাগার মতো তারা সবাই বেরিয়ে গেল। এরপর আমি তামিমকে মারতে শুরু করলাম। তাকে বললাম, বল আরিফকে চিনিস? না স্যার, আমি তো কোনো আরিফকে চিনি না। কার কথা বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েট কর, দেখাচ্ছি বলে আমি তাকে মারতে শুরু করলাম। এরপর তাকে মাটিতে শুইয়ে দিলাম। এরপর তার গলা চেপে ধরলাম, এখনও কি চিনতে পারছিস না? যদি চিনতে না পারিস তাহলে বল, আমি তোকে চিনিয়ে দেব। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। আমি আরিফের নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি। সেটা আমিও জানি, কিন্তু আমি কীভাবে আরিফের কাছে পৌঁছাবো সেটা বল। আরিফকে কে চিনে সেটা বল। যে কোনো একজনের নাম বল যে আরিফকে চিনে। না স্যার, আমি এটা বলতে পারবো না, কারণ আরিফ কোনোদিন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেনি। উনি আমার মতো শুধু শুনেছেন আর টাকা নিয়েছেন, আর কোনো কিছু জানেন না। আর একটা কথা, মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। কেউ তো একজন আছে যে তোদেরকে আরিফের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়, আর সে সবাইকে ভালো করে চিনে। না হলে তো তোদেরকে টাকা দিতে থাকতো না, তাই না? এখনও বলছি সময় আছে, সত্যি কথাটা বলে দে, না হলে আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি সত্যি বলছি, স্যারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারবে এমন একজন শুধুমাত্র আছে, যে প্রিন্সিপাল স্যারের সাথে মাঝে মাঝে দেখা করতে আসে। এর বাইরে আমি কোনো কিছু জানি না। তোকে বলতেই হবে লোকটাকে, যে আরিফের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারে। আমি আরিফের সাথে দেখা করতে চাই, সেটা যে করেই হোক না কেন। স্যার, আমার জানা মতে তারা 4 দিন পর আসবে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে। তখন আপনি পারলে তাকে ধরবেন। এছাড়া আমি কোনো কিছু জানি না। তার নাম হচ্ছে ইমরান। কথাটা শোনার পরেই আমি তার মাথা বরাবর ছুরিটা ঢুকিয়ে দিলাম, কারণ এদেরকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এরা যদি জেলে যায় তাহলে বিভিন্ন ঝামেলা করে পালিয়ে চলে আসবে, অথবা তাদের গ্রুপের অত্যাচারে হয়তো একসময় মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। যেহেতু এমপি তাদের সাথে আছে, তাই আইনের লোকদের আইন প্রয়োগ করতে একটু ঝামেলায় পড়তে হবে। সেই জন্য এদেরকে বাঁচিয়ে রাখার থেকে মেরে ফেলাই ভালো। আমি তাদেরকে মেরে চলে আসলাম। এখন আমাকে ভার্সিটি ও হোস্টেলে ফিরে যেতে হবে। স্বাভাবিক আগের মতো আচরণ করতে হবে, যাতে কোনো কিছু বুঝতে না পারে। আমি তখন ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর রাফি আমার দিকে দৌড়ে আসলো। এরপর আমাকে বলল, বন্ধু তুই ঠিক আছিস তো? আমি অনেক বেশি চিন্তায় ছিলাম, তোর কিছু হয়ে যাবে না তো এটা নিয়ে? তুই কি ঠিক আছিস? আরে দোস্ত, আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না।
আমি একদম ঠিক আছি। তুই এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারিস, আমার কোনো কিছু হয়নি। যাক, ভালো হয়েছে, সব কিছু সমাধান হয়ে গেছে। আমি খুব বেশি ভয় পেয়েছিলাম তোকে নিয়ে। যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। একটু আগে তোর ফ্যামিলি থেকে ফোন এসেছিল, অঙ্কিতা অনেক কান্না করছিল। তার সাথে নাকি 1 মাসের ভিতরে দেখা করতে যাবি বলেছিস। হ্যাঁ দোস্ত, আমি ওকে কথা দিয়েছি, কিন্তু আমি জানি সে কথাটা আর রাখতে পারবে না। তবে এখন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। যদি 4 দিন পরে ওই ইমরানকে ধরতে পারি যে প্রিন্সিপালের সাথে দেখা করতে আসি, তাহলে হয়তো আরিফের কাছাকাছি পৌঁছাতে পারবো। আর যদি আরিফের কাছাকাছি পৌঁছাতে পারি তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা 2 বন্ধু মিলে প্ল্যান করতে শুরু করলাম কীভাবে কী করা যায়। দেখতে দেখতে 3টা দিন কেটে গেছে। কালকে আসবে ওই ইমরান নামের লোকটা। জানি না তার মাধ্যমে আরিফের কাছে পৌঁছাতে পারবো কি না। তবে যদি সে আরিফকে চিনে থাকে তাহলে তার মুখ থেকে আমি কথা বের করেই ছাড়ব। সেই জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই 2 দিন থেকে নীলা ভার্সিটিতে আসেনি, আজকে এসেছে। তার অবস্থা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। সে নতুন সাজে এসেছে, তার মধ্যে আগের সেই ছেলে ছেলে ভাব নেই। তাকে পুরো মেয়েদের মতো দেখতে লাগছে। একদম অবাক করা তার সৌন্দর্য। আমি তার দিকে তাকিয়ে আছি। তবে পরক্ষণে আমার মনে হলো আমি ভুল করছি, আমি আরও একজনকে ভালোবাসি। সেজন্য আমি তার থেকে চোখ ফিরিয়ে নিলাম। সে তখন আমার সামনে আসলো, এরপর আমার দিকে তাকিয়ে বলল, মিন্টু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তোমাকে আসার পরপরই অনেক অপমান করেছি, সবার সামনে তোমাকে লজ্জিত করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তার কথায় আকাশ থেকে পড়লাম। যে মেয়ে নিজের অহংকারের কারণে কোনো কিছু করতো না, সে আজ আমার কাছে ক্ষমা চাইছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার আপু, আপনার কি হয়েছে? হঠাৎ করে এরকম আচরণ করছেন কেন? না, এমনি। আমি বুঝতে পেরেছি আমি এতদিন যেটা করছি সেটা অন্যায় করছিলাম, তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর এরকম কোনো কাজ করব না। এখন থেকে ভালো পথে চলবো। আমি চাই না আর কারো কষ্টের কারণ হতে। এখন থেকে সবার সাথে মিলেমিশে চলতে চাই। সত্যি আপু, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। আপনি আপনার কাপড় পরিবর্তন করেছেন, আজকে দেখেন আপনাকে কতটা সুন্দর লাগছে। সবাই আপনার দিকে আগে অসভ্যের মতো তাকিয়ে থাকতো, কিন্তু আজকে দেখেন কত মায়া নিয়ে তাকিয়ে আছে সবাই। আপনাকে দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনিও জানেন না। এই কথা বলার পর সে আমাদের কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আমি বুঝতে পারলাম না সে কেন আমাদেরকে এভাবে তাকিয়ে আছে। আমি সেখান থেকে চলে আসতে যাব, তখন সে পিছন থেকে আমাকে বলল, ওই, তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? তার কথা আমি তার দিকে ফিরে তাকালাম। হ্যাঁ বলবো নাকি না বলবো কিছু বুঝতে পারছি না। আমি তার দিকে শুধু তাকিয়ে আছি। তখন সে আমাকে বলল, আসলে আমার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। তোমার সাথে এত বড় একটা অভিনয় করেছি, সবার সামনে তোমাকে অপমানিত করেছি। এখন তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আশা করি আমি ওটা বুঝতে পারবো যে তুমি অন্তত আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি তখন মুচকি এসে হাত বাড়িয়ে দিলাম। এরপর তাকে বললাম, অবশ্যই আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব, তবে এখন থেকে আর কোনোদিন নিজের মতামত পাল্টাবেন না। এভাবে আপনাকে অনেক সুন্দর লাগছে, দেখবেন এই জীবনে আপনি শান্তি পাবেন। তাহলে এখনো তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? এখন থেকে তুমি করে বলবে। চলো ক্লাসে যাই, এখন তো ক্লাসের সময় হয়ে গেছে। আমি আজ একের পর এক অবাক হচ্ছি। সে আমাকে নিয়ে ক্লাসে চলে গেল। এরপর ক্লাস করলাম। ক্লাস করার পর যখন বের হলাম তখন সিয়াম এবং তানিয়াকে বলে দিলাম কালকে রেডি হয়ে থাকার জন্য। কালকে যদি ইমরান কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটায় তাহলে সেটা তো সামলাতে হবে। সেই জন্য আমি তাদেরকে প্রস্তুত থাকার কথা বললাম। পরের দিন আমরা শুধু এদিক ওদিক তাকাচ্ছি। আজকে ক্লাস করব না, ক্যাম্পাসে বসে থাকবো, এটাই সিদ্ধান্ত নিলাম। তখন নীলা দেখলাম আমার পাশে এসে বসে আছি। আমি তখন তাকে বললাম, কী ব্যাপার, তুমি ক্লাস করা বাদ দিয়ে এখানে বসে আছো কেন? না, এমনি ক্লাস করতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম তোমার কাছে বসে থাকি। তোমার কথা শুনতে আমার কেন জানি অনেক ভালো লাগে। দেখো, তুমি গ্রাম থেকে এসেছো, সেই জন্য অনেকেই তোমাকে অবহেলা করে। আমিও প্রথমে ভুল করেছিলাম, কিন্তু তোমার কাছে এসে বুঝেছি তুমি কতটা ভদ্র এবং মার্জিত একটা ছেলে। তার কথা শুনে আমার অবাক লাগছে, কিন্তু আমি চুপচাপ বসে আছি। আমার দৃষ্টি এখন অন্যদিকে।
একটু পর দেখতে পেলাম কয়েকটা গাড়ি আসছে। আমার মনে হলো এখনই ইমরান নামবে, কিন্তু ইমরানকে চিনব কী করে? সেই জন্য ভাবলাম নীলার থেকে সাহায্য নেওয়া দরকার। সে ইমরানকে চেনার কথা। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, শুনলাম এখানে নাকি ইমরান নামের একটা লোক আসে, তাকে কি চিনতে পারবে নীলা? সে কথাটা শোনার পর আমার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো। এরপর আমাকে বলল, কি বলছো মিন্টু? তুমি ইমরানকে চিনো কিভাবে? ইমরান তো ভালো লোক নয়, অনেক খারাপ একটা লোক। তুমি কিভাবে তাকে চিনতে পারলে? না, শুনলাম এই ভার্সিটিতে নাকি সে আসে। তার কথা একবার পত্রিকায় পড়েছিলাম। অনেক বড় একজন মানুষ, সেই জন্য তাকে দেখার অনেক ইচ্ছা ছিল। তুমি কি তাকে চিনো? হ্যাঁ, আমার সাথে তামিমের অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু তামিম হঠাৎ করে খুন হয়ে গেল। তবে ইমরানের সাথে তামিম যখন দেখা করেছিল তখন আমিও সাথে ছিলাম। ওই যে দেখতে পাচ্ছ কালো জিন্সওয়ালা একটা ছেলে এগিয়ে যাচ্ছে, ওই তো ইমরান। কথাটা শোনার পর আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। পিছন থেকে নীলা আমাকে ডাকছে, কিন্তু আমার এখন দাঁড়ানোর সময় নেই। আমি অফিসের দিকে যেতে শুরু করলাম। প্রিন্সিপালের অফিসে গিয়ে যখন তারা ঢুকলো তখনই সেনাবাহিনীর গাড়ি সেখানে এসে থামলো। তানিয়া এবং সিয়াম আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখন তানিয়াকে বললাম, মিস তানিয়া, এখানে দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি একটা কাজ করুন, অফিসটা ঘেরাও করে ফেলেন। আমি আর সিয়াম ভেতরে যাচ্ছি, কোনোভাবে যেন পালাতে না পারি। আজকেই আমাদের সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বেঁচে থাকা অবস্থায় সে এখান থেকে পালিয়ে যেতে পারবে না। আপনারা ভেতরে যান। যখন আমি ভেতরে প্রবেশ করতে যাব, তাদের কথা শুনতে পেলাম, তখন ইমরান রেগে প্রিন্সিপালকে বলছিল, প্রিন্সিপাল সাহেব, আপনি কি করেন? আপনাকে আমরা টাকা কিসের জন্য দেই সেটাকে বলতে পারবেন? আপনাকে আপনার টাকা দেওয়া হয় আমাদের নিরাপত্তার জন্য, কিন্তু তামিমকে মেরে দিয়ে চলে গেল, এ ব্যাপারে আপনি কোনো কথা বলতে পারছেন না। কে মারলো, কিভাবে মারলো সেটাও জানাতে পারছেন না। এসব কেন হচ্ছে আমাদের সাথে? আপনি কি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না? আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছিলাম, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সেটা বুঝতে পারছি না। তামিমের বাসায় আমরা সবাই ছিলাম, তখন বাইরের থেকে পুলিশের গাড়ির সাইরেন বাজছিল। তখন আমরা ভয়ে পালিয়ে যাচ্ছিলাম। তামিম ভিতরে রয়ে গিয়েছিল, কিন্তু ভিতরে তামিমকে পুলিশ ধরেনি। অন্য কিছু একটা হয়েছে তামিমের। আপনি তো এটা বলে আমাকে বোঝাতে চাইছেন, কিন্তু আমি তো কোনো কিছু না। বস আমাকে বলেছে যে করেই হোক তামিমের খুনিকে খুঁজে বের করার জন্য। যদি তামিমের খুনিকে বের করতে না পারে তাহলে বলেছে আমার লাশ ফেলে দেবে। এখন আমি কি করব? আপনি যে করে হোক ওকে খুঁজে বের করে দিন। প্রিন্সিপাল সাহেবকে খুঁজতে হবে না, আমি তামিমকে খুন করেছি। পারলে আমাকে কিছু কর। আমি তোর তামিমকে খুন করেছি, এখন তোকেও মারব। পারলে আমার হাত থেকে বেঁচে দেখা। তখনই সবার আমার দিকে তাকালো। আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই সবাই আমার অবাক হয়ে গেল। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমি মেরেছি তামিমকে। দেখি এখন আমাকে তোমরা কি করতে পারো। তখন তারা সবাই আমাকে মারতে যাবে, সিয়াম সামনে এগিয়ে গেল। এরপর বলল, স্যারের গায়ে একটা ফুলের টুক্কা আমরা পড়তে দেব না। তোরা কি ভেবেছিলি আমরা কোনো কিছুই জানতে পারবো না? আজকের পর থেকে তোদের ব্যবসা করার শখ মিটিয়ে দিব। তখন আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর সবাইকে বললাম একে একে ধরে নিতে। শুধুমাত্র ইমরান বাকি ছিল। আমি ইমরানকে মারতে শুরু করলাম। ইমরানকে মারতে মারতে মাটিতে শুয়ে দিলাম। এরপর ইমরানের সামনে দাঁড়িয়ে বললাম, বল আরিফকে কোথায় পাবো? যদি আরিফকে কোথায় পাবো সেটা না বলিস তাহলে তোকে আমি শেষ করে দিব। স্যার, বিশ্বাস করেন আমি আরিফের ব্যাপারে কোনো কিছু জানি না। ওরা যেমন আরিফের হয়ে কাজ করে ঠিক সেই রকম আমিও আরিফের হয়ে কাজ করি, কিন্তু কোনোদিন আরিফকে দেখিনি। দয়া করে আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন। স্যার, আমার মনে হচ্ছে এই ছেলে এভাবে স্বীকার করবে না। আমার কাছে ছেড়ে দিন, দেখবেন 10 মিনিট পর সব কিছু স্বীকার করবে। একবার যদি আমি হাত উঠাই এর উপরে তাহলে ওর সব মুচড়া বন্ধ করতেই ছাড়ব। শুনেছিস তুই সিয়াম কি বলছে? যদি এখনও বাঁচতে চাস সত্যি কথা বলে দে, নাহলে এমন শিক্ষা দেবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। তাড়াতাড়ি বল আরিফকে কোথায় পাবো? স্যার, দয়া করে আমার সাথে এরকম করবেন না। আমি তো বলেছি আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। যদি জানতাম
তাহলে তো বলেই দিতাম। এটা আমার জানা নেই, দয়া করে আমাকে মারবেন না আর। আমি তখন সিয়ামের দিকে তাকালাম। এরপর সিয়ামকে বললাম, সিয়াম, আশা করি বুঝতে পেরে গেছো এই ছেলেটাকে কি করতে হবে। আর তানিয়া, এক কাজ করো, তাড়াতাড়ি প্রিন্সিপালকে ধরে নিয়ে যাও, তাকে নিয়ে বন্দি করে রাখো। এরপর ওর ব্যাপারে যে সিদ্ধান্ত আসবে আদালত থেকে সেটাই মেনে নেওয়া হবে। শিক্ষার জন্য এখানে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু সেই শিক্ষার আড়ালে এরকম জঘন্য কাজ করে যাচ্ছিল, এটা শাস্তি তাকে পেতেই হবে। যখন প্রিন্সিপালকে ভার্সিটির মাঠের মধ্য দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছিল। আমি সামনের দিকে বেরিয়ে যাচ্ছিলাম, নীলা আমার দিকে তাকিয়েছিল। আমি তখন তার দিকে এগিয়ে গেলাম। এরপর তাকে বললাম, নীলা আপু, আপনি এখন যেরকম আছেন এরকমই ভালো আছেন। দয়া করে এরকম কোনো কাজ করবেন না যাতে আপনার এবং আপনার বাবার অসম্মান হয়। আমি এখানে অভিনয় করছিলাম এতদিন ধরে। আমি একজন সেনাবাহিনীর সদস্য, এখানে একটা তদন্তের জন্য এসেছিলাম। আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে ক্ষমা করবেন। নীলা কোনো কথা বলতে পারল না, শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি তখন সেখান থেকে চলে আসলাম। এরপর ইমরানকে বেঁধে একটা চেয়ারের সাথে আমরা সবাই মিলে তাকে টর্চার করতে শুরু করলাম। এরপর তাকে জিজ্ঞাসা করলাম, বল, এখনও সময় আছে, আরিফের ব্যাপারে কি জানিস? স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি এই কথা বলতে পারবো না। যদি এই কথা বলি তাহলে আমি শেষ হয়ে যাব। তুই কি ভেবেছিস, তুই যদি না বলিস তাহলে আমরা তোকে ছেড়ে দিব? এই যে গরম জল দেখতে পাচ্ছিস, এটা তোর মাথায় ঢেলে দেওয়া হবে। এরপর এটাতে ডুবিয়ে তোকে মারবো। তুই আমাকে চিনিস, আমার ভালো চেহারা দেখে মনে করিস না আমি সবার সাথে ভালো ব্যবহার করি। অন্যায়কারদের জন্য আমি তোর কল্পনার থেকেও ভয়ঙ্কর। স্যার, আমি সত্যি বলছি, আরিফকে আপনারা ধরতে পারবেন না। আমি আপনাদের ঠিকানা বলে দিচ্ছি, তবে আরিফকে আপনারা ধরতে পারবেন না। আরিফকে ধরতে হলে আপনাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, আজ থেকে 4 দিন পর একটা জায়গায় তার অনেক মাল আসবে, সেই জায়গায় আপনাদের যেতে হবে। তবে সেইখানে সে সরাসরি যাবে না, তার লোক যাবে। ওইগুলি যে গোডাউনে স্টোর করে রাখা হয়, সেই গোডাউন হচ্ছে শহরের একদম শেষ প্রান্তে যে নদী আছে, সেই নদীর ধারেই। ওখানে গেলেই আপনারা তাকে পেয়ে যাবেন। এখন আমাকে ছেড়ে দিন দয়া করে। আমি তখন সবাইকে বললাম ওই গোডাউনের দিকে নজর রাখতে। এরপর সিয়ামের দিকে তাকিয়ে বললাম, সিয়াম, এখন তোমাকে ওর দায়িত্ব নিতে হবে। ওকে তুমি ওর উচিত শিক্ষাটা দিয়ে দাও। এরপর তাকে পাঠিয়ে দিবে আদালতে, পরে ওর সিদ্ধান্ত নেবে। বাকিটা আমি দেখে নিচ্ছি। আর সবাইকে ডাকো, আমাদেরকে একটা মিটিংয়ে বসতে হবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই ছেলেটাকে তার উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি। আর তানিয়া, তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসো, স্যার মিটিং করবে, আমি একটু পরে আসতেছি। এরপর সবাই মিটিংয়ের জন্য বসলাম। সবার দিকে আমি তাকিয়ে বললাম, দেখুন, এই আরিফকে ধরার জন্য আমাদের এত পরিশ্রম। এখন আরিফ আমাদের হাতের মুঠোয়। আমাদেরকে যে করেই হোক নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আরিফকে কিছুতেই ছাড়া যাবে না, নিজেদের জীবন দিয়ে দিতে হবে, কিন্তু আরিফকে ছাড়া যাবে না। আরিফকে শেষ করে দিতে হবে। তার জন্য আমাদেরকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কালকে থেকে যেই ঠিকানার কথা বলা হয়েছে সেখানে টহল জারি করবে, যাতে কেউ বুঝতে না পারে যে আমরা ওখানে যাব। এমনভাবে চলাফেরা করবে আর সময় মতো আমাদেরকে আক্রমণ করতে হবে। এই দেশের একজন সন্ত্রাসীকে শেষ করতে গিয়ে যদি আমাদের মরতে হয় তাহলে আমরা মরার জন্য প্রস্তুত আছি। আমি যখন কথা বলছিলাম তখন বারবার আমার ফোনে কল আসছিল অঙ্কিতার নাম্বার থেকে, কিন্তু আমার অনেক বিরক্ত লাগছিল। এখন কেন কল করছি, মাথাটা নষ্ট হয়ে গেল। আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম। এতবার কল করার কি প্রয়োজন? আমি একটা কাজে আছি, বেটা কিছুই বুঝতে পারে না। প্রচুর বিরক্তি জন্মালো তার প্রতি। আমি তখন আমার টিম নিয়ে প্রস্তুত হলাম। রাতে যখন ফ্রি হলাম তখন কল করলাম অঙ্কিতার কাছে, কিন্তু ফোন ধরলো না। ফোন বন্ধ দেখাচ্ছে, হয়তো আমার উপর অভিমান করেছে। এটা হবে আমি শুয়ে পড়লাম। তাকে কীভাবে বুঝাবো আমি এখানে কতটা ব্যস্ত থাকি আমি? কিন্তু আমি বুঝতে পারি আমি তার সাথে অন্যায় করছি। কিন্তু আজকে আমার মন কেমন জানি করছে। আম্মুর নাম্বারে ফোন করলাম, কিন্তু আম্মুর ফোন বন্ধ। কেন এরকম হচ্ছে? সবার নাম্বারে ফোন করলাম। এইভাবে 2টা দিন কেটে গেল। আমি ভীষণ চিন্তায় আছি, কিন্তু পরিবারের সাথে দেখা করতে যেতে পারলাম না। তাদের কোনো বিপদ হলো না তো? আমি তখন আমার টিমকে আরও বেশি করে প্রস্তুতি নিতে বললাম। যে করে হোক এই দিন আরিফকে ধরতে হবে। রাতটা কেটে গেল। আজ আমাদের মিশন, সেজন্য সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। একটু পরে তার মাল আসবে, যেটা খবর পেয়েছি।
যখন সেখানে পৌঁছালাম তখন গোডাউনের বাইরে কয়েকটা লোককে বন্দুক হাতে দাঁড়িয়ে দেখতে পেলাম। আমরা তখন তার সামনে গেলাম, তারাও আমাদের সামনে আসলো। আমি তাদেরকে মেরে সরিয়ে দিলাম। এরপর ভিতরে যখন প্রবেশ করলাম তখন হাততালির শব্দ পেলাম। হাততালি কে দিচ্ছে? আমি তখন সামনের দিকে তাকাতেই একটা লোককে দেখতে পেলাম। মেয়েদের মতো লম্বা চুল, মুখের মধ্যে বিভিন্ন আঘাতের চিহ্ন, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। তখন আমার দিকে এগিয়ে আসলো, এরপর হাততালি দিতে দিতে বলল, আপনাকে স্বাগতম সেনাপ্রধান সাহেব, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে দেখার জন্য আপনার এত প্রতীক্ষা সেটা ফুরাবে আজকে। আজকের পর থেকে আমার নাম শুনলেই আপনার হাত পা কাঁপতে শুরু করবে। আপনাকে স্বাগত জানানোর জন্যই তো আমি অপেক্ষা করতেছি। যে আরিফকে দেখার জন্য আপনার এত চিন্তা, এত পরিশ্রম, সেই আরিফ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। করুন, আমার কি করবেন? কথাটা শোনার পর আমি তার দিকে এগিয়ে গেলাম। যখনই তাকে মারবো তখন সে আমাকে থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরে এত তাড়াহুড়ো করবেন না, আমাকে মারতে এসেছেন, ভালো কথা। আমিও আপনার হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত আছি। অনেক দিন হলো শরীরে কোনো আঘাত পড়ে না, সেই জন্য শরীরে জং ধরে গেছে। আপনার হাতে কিছু মার খেলে আশা করি শরীরটা একটু ভালো হবে। তবে তার আগে আপনাকে একটা সারপ্রাইজ দেখাতে চাই। সে কাউকে ইশারা করলো। পিছন থেকে দেখতে পেলাম আমার পরিবারের সবাইকে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তাদেরকে অনেক আঘাত করা হয়েছে। আমি তখন তাদের দিকে তাকিয়ে আছি। আরিফ তখন আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সে হাসিটা বড্ড ভয়ঙ্কর। আমি তখন তার দিকে তাকালাম। তখন অঙ্কিতা কান্না করতে করতে বলল, তুমি এসেছো? এই লোকগুলো আমাদেরকে ধরে নিয়ে এসেছে। 2 দিন ধরে আমাদেরকে অত্যাচার করতেছে। আব্বু আম্মু সবাইকে অনেক মেরেছে। তাদের মুখের দিকে তাকিয়ে দেখলাম রক্ত জমাট বেঁধে গেছে। এটা দেখার পর নিজেকে ঠিক রাখতে পারলাম না। যখনই তাকে মারতে যাব তখন সবার মাথায় বন্দুক ধরল। আমি কি করব কিছু বুঝতে পারলাম না। তখন আরিফ আমার সামনে এসে আমার কলার চেপে ধরল। এরপর আমাকে বলল, তুই কি ভেবেছিস আরিফ এতটাই কাঁচা খেলোয়াড় তোকে এইভাবে ছেড়ে দিবে? এটা তুই চিন্তা করলি কিভাবে? আমি শুধুমাত্র একটা গেম খেললাম তোর সাথে। এই 3টা দিন তো আমি নাটক সাজিয়েছিলাম। তোর সাথে না হলে তোকে আমি এতক্ষণে শেষ করে দিতাম। তুই কি ভেবেছিস ইমরানকে আমি ওভাবে পাঠিয়ে দিব? এতদিন আমার পরিচয় পাসনি। আমি তো জানতাম ইমরানকে ধরলেই সবকিছু জেনে যাবে। কিন্তু ইমরান ধরার পড়ার সাথে সাথে আমি সব ইনফরমেশন পেয়ে গেছি। কারণ ইমরানের শরীরের মধ্যে একটা মাইক্রোচিপ সেট করছিল। সেটার মাধ্যমে আমি সব কথা শুনতে পাচ্ছিলাম। তোদের কথা শোনার পরে আমি তোর পরিবারের সবাইকে এখানে ধরে নিয়ে এসেছি। এখন পারলে আমাকে ধরে নিয়ে যা। আরিফ, তুই অনেক অন্যায় করেছিস, তোকে শাস্তি পেতেই হবে। অন্যায় করে কেউ কোনোদিন পার পেয়ে যায় না, তুইও পার পাবি না, তোকেও শাস্তি পেতে হবে। আমার পরিবারকে ধরে নিয়ে এসেছিস, সেই জন্য তুই ছাড়া পেয়ে যাবি, হয়তো আমাকে মেরে ফেলবি, কিন্তু আমার মতো আরও অনেক অফিসার আছে যারা তোকে শেষ করে দিবে। আরিফ তখন আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। সিয়াম এগিয়ে আসতে চাইলে আমি তাকে থামিয়ে দিলাম। তখন সে আমার কাছ থেকে বন্দুক কেড়ে নিল। আমার যত সদস্য আছে সবার কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া হলো। আমি অসহায় হয়ে পড়লাম তার লোকেদের কাছে। কি করব কিছু বুঝতে পারছিলাম না। সামনে পরিবার, যদি আমি একটু এদিক সেদিক করতে চাই তাহলে আমার পরিবার, আমার প্রিয়জনকে হারাতে হবে। আমি কি করব চিন্তা করতে পারছিলাম না। আমি তখন তাকে বললাম, দেখ আরিফ, আমার পরিবারকে ছেড়ে দে। তোর সাথে আমার শত্রুতা, কিন্তু আমার পরিবারের সাথে তোর কোনো শত্রুতা থাকতে পারে না। তারা নির্দোষ, তাদেরকে কেন ধরে নিয়ে এসেছিস? চুপ, একদম চুপ। আরিফ কোনোদিন কোনো কিছু চিন্তা ছাড়া করে না। আমি অনেক চিন্তা করে দেখেছি, তোকে এমনি এমনি থামানোর সম্ভব নয়। তোকে থামানোর একটা উপায় আছে, সেটা হচ্ছে তোর আপনজনকে তোর কাছ থেকে কেড়ে নেওয়া। এখন তোর সামনে আমি তোর পরিবারের সবাইকে শেষ করে দিব। এরপর বুঝতে পারবি আমি কতটা ভয়ঙ্কর। আমার সাথে লাগতে এসেছিস, তাই না?
বলে তারা কয়েকজন মিলে আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করলো। আমার শরীর থেকে রক্ত পড়তেছে, যেটা দেখার পর সিয়াম আমার দিকে তাকালো। এরপর আরিফের দিকে তাকিয়ে বলবো, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই স্যারের গায়ে হাত তুলিস? যদি সাহস থাকে তাহলে আমাদের সাথে লড়াই কর। কেন কাপুরুষের মতো পরিবারকে কিডন্যাপ করে আমাদেরকে হুমকি দিচ্ছিস? যদি সাহস থাকে তো সরাসরি আমাদের সাথে লড়াই করতি, তখন দেখতাম কার কত জোর। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? এই চামচার বাচ্চাটাকে উচিত শিক্ষা দিয়ে দে। অনেক পার পেরে গেছে, তাকেও শিক্ষা পেতে হবে। তখন তারা সিয়ামকেও মারতে শুরু করলো। আমাকে আর সিয়ামকে মারছে, সবাই দাঁড়িয়ে দেখছে। অঙ্কিতা কান্না করছে আর চিৎকার করে বলছে, দয়া করে আমাকে মারেন, যা ইচ্ছা তাই করুন, কিন্তু ওকে মারবেন না। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। দয়া করে ওকে কিছু করবেন না। বলে সে কান্না করতে শুরু করলো। আমি একটা কাণ্ড দেখার পর মনে মনে কিছুটা সাহস পেলাম। তাদের পিছনে কিছু কার্টুন রাখা ছিল, সেখানে দেখতে পেলাম তানিয়া আরও কিছু অফিসার আছে। তারা তখন আমাকে ইশারায় বলল অভিনয় চালিয়ে যাওয়ার জন্য। আমি আরও জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম, আর তারাও হাসছিল আর আমাকে মারতেছিল। আমার শরীর থেকে রক্ত ছড়ছে, কিন্তু আমি বিজয়ের আনন্দের অপেক্ষায় আছি। যদি তাকে ধরতে পারি তাহলে এই আঘাতগুলো আমার কাছে কোনো কিছুই না। একজন সন্ত্রাসীকে ধরতে গিয়ে যদি সামান্য আঘাত পাই তাহলে এটা তো আমার কাছে অনেক প্রশংসের কাজ। তানিয়া তখন দ্রুত গতিতে আমার পরিবারের লোকজনদের কাছে লোকগুলো ধরে রেখেছিল, তাদের মাথায় এসে বন্দুক ধরল। এই সুযোগে আমি টান দিয়ে আরিফকে মাটিতে শুইয়ে দিলাম। এরপর তারা পিছন দিকে নিয়ে মোচড় দিলাম। সে চিৎকার করে উঠল। আমি তখন তার মাথার উপর আমার পা রাখলাম, এরপর চাপ দিলাম। সে বিশাল এক চিৎকার দিয়ে উঠল। আমি তখন তাকে বললাম, কি ভেবেছিলি আমরা এইভাবে চলে আসবো? আমি জানতাম এখানে আসলে বিপদ হতে পারে, কিন্তু এরকম বিপদ হতে পারে এটা কল্পনাও করিনি। বলেছিলাম না, অন্যায় করে কোনোদিন কেউ পার পেয়ে যায় না, তোকে শাস্তি পেতেই হবে। এখন দেখ তোকে কতটা ভয়ঙ্করভাবে মরতে হয়। তখন তানিয়া সবাইকে ছাড়িয়ে যখনই আমার কাছে আসতে যাবে, তখন হঠাৎ করে পিছন থেকে একটা ছেলে তাকে গুলি করে দিল। তানিয়া আমার সামনে লুটিয়ে পড়ল। আমি এই দৃশ্য দেখার পর আরিফের থেকে বন্দুক নিয়েছে ছেলেটার মাথা বরাবর গুলি করে দিলাম। তানিয়ার বুক বরাবর গুলি লেগেছে, সেজন্য সে মাটিতে শুয়ে পড়েছে। আমি তখন সিয়ামের হাতে আরিফকে ছেড়ে দিয়ে তানিয়ার কাছে আসলাম। আমাকে অবাক করে দিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। আমার পাশে আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। অঙ্কিতা আমাদের দিকে তাকিয়ে আছে। তখন তানিয়া অস্পষ্ট কণ্ঠে বলল, বিশ্বাস করেন স্যার, ভেবেছিলাম আপনাকে জড়িয়ে ধরে এইভাবে বেঁচে থাকবো। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমার পরিবার আমাকে বারবার বলেছে এই চাকরি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি শুধুমাত্র আপনার জন্যই চাকরি করতাম। ভাবতাম একদিন হয়তো আপনি আমাকে ভালোবাসবেন, সেই জন্য নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করতাম। কিন্তু যখন জানতে পারলাম আপনার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়, আপনি অন্য একজনের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারবেন, তখন আমার অনেক বেশি অভিমান হয়েছিল তার উপরে। কিন্তু আজ বিশ্বাস করেন, আপনার জন্য নিজের জীবনটা দিতে পেরে কতটা আনন্দ লাগতেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সুখে থাকবেন স্যার, ভালো থাকবেন। যদি আমার কথা মনে হয় তাহলে অনুভবে আমাকে খুঁজে নেবেন। আমি আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসতাম। আর যদি আমি বেঁচে থাকতাম তাহলে আপনাদের দুজনের মধ্যে হয়তো বাধা হওয়ার চেষ্টা করতাম। আমার এইরূপ ধারণা ছিল, কিন্তু হয়তো সৃষ্টিকর্তা ভালোই বুঝতে পেরেছেন, সেই জন্যই আমাকে আপনাদের মাঝখান থেকে সরিয়ে দিয়েছেন। বলে সে আমাকে জড়িয়ে ধরল। আমি কোনোদিন ভাবতেও পারিনি সে আমাকে ভালোবাসে। সে আমাকে অনেক কেয়ার করতো। আমি ভাবতাম আমি তার বস, এই জন্য এরকম করে, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। আমি তখন রেগে আরিফের কাছে গেলাম। এরপর তার মাথায় বুট দিয়ে আঘাত করতে শুরু করলাম। তার মাথা থেকে রক্ত পড়তে পড়তে শুরু করলো। আমি তখন তাকে বললাম, এত বড় সাহস তোর, তুই নারী ব্যবসা করতিস? আজকের পর থেকে তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকের পর থেকে তুই বুঝতে পারবি আমি কি জিনিস। আমাকে ছেড়ে দাও, দয়া করে। আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। একদম চুপ।
তোর কারণে একটা মেয়েকে মরতে হলো। এত বড় সাহস তোর! ভার্সিটিতে যেখানে পড়াশোনা করার জন্য মানুষ আছে সেখানে তুই ব্যবসা করতে শুরু করেছিলি, তাও আবার এতটা জঘন্য একটা ব্যবসা। কল্পনা করতে তো লজ্জা লাগে। এরকম ব্যবসা তুই কীভাবে করতে পারলি? সবকিছু টাকার লোভে পড়ে করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। টাকার লোভে হয়ে গিয়েছিল, সেই জন্য এরকম করে ফেলেছি। আর কোনোদিন এরকম কাজ করব না, কথা দিচ্ছি। বলে সে কান্না করতে শুরু করলো। আমি তখন তাকে মারতে মারতে মেরে ফেলেছিলাম। তখন সিয়াম আমাকে সরিয়ে দিল। আমি আমার পরিবারের কাছে চলে গেলাম। মা আমাকে জড়ি ধরে কান্না করে দিল। আমি তখন মাকে জড়ি ধরে বললাম, মা তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি। কোনোদিন কল্পনা করিনি বাবা এমন মুহূর্তের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আজকে সেই মুহূর্তের সম্মুখীন হয়েছি। এতদিন শুধু শুনেছি আমার ছেলে নিজের দেশের জন্য কী রকম কষ্ট সহ্য করেছে, কিন্তু আজকে চোখের সামনে দেখলাম। মা হিসেবে ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু এই দেশের নাগরিক হিসেবে আজ গর্ব হচ্ছে এমন সন্তান জন্ম দিতে পেরে। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, যাতে তোমার সন্তান হিসেবে সঠিক শিক্ষাটা মানুষের জন্য কাজে লাগাতে পারি। তুমি আমাকে শিক্ষা দিয়েছিলে যেন আমি সত্যের পথে সব সময় থাকি। তোমার সন্তান আজও সত্যের পথে আছে এবং আগামীতেও থাকবে। তোমাকে এই কথাটা দিলাম। আর কিছু পারি আর না পারি, সত্যকে কোনোদিন ছাড়বো না। আমার দোয়া সব সময় তোর মাথার উপরে থাকবে। তবে এখন তো বাসায় ফিরে যেতে হবে। মেয়েটার অবস্থা দেখেছিস, কান্না করে প্রতিদিন। আমি চাই এখন ছুটি নে। আশা করি এখন আবেদন করলে তো ছুটি হয়ে যাবে। এতদিন বাসার বাইরে আছিস, একবার বাসায় ফিরে আয় বাবা। আমি তখন মাকে জড়িয়ে ধরলাম। আবেদন এখন করতেই হবে, নিজের জীবন তো এইভাবে শেষ করে দিতে পারি না। সেজন্য পরের দিন সব কিছু গুছিয়ে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাসায় পৌঁছানোর পর আব্বু অনেক তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করেছিল, কারণ হঠাৎ করে কখন আমার ডাক এসে যায় সেটা আমি নিজেও জানি না। আমি এমন একটা চাকরি করি যেখানে নিজের জীবনের নিশ্চয়তা নেই। বিয়ের দিন চলে আসলো। বিয়ে করলাম অঙ্কিতাকে, সে ভালোবাসার মানুষকে, যে আমার জন্য শুধু অপেক্ষাই করেছে। আমি তখন তার সামনে গেলাম। সে আমাকে সালাম করলো। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দিও অঙ্কিতা। আমি শুধু নিজের দেশের জন্য তোমাকে কষ্ট দিয়েছি। আমি চেষ্টা করেছি তোমাকে সবসময় সময় দেওয়ার জন্য, কিন্তু আমার উপরে এত বড় একটা দায়িত্ব, কীভাবে আমি তোমাকে সময় দিব বলো? আজ আমার কোনো আফসোস নেই, কোনো আক্ষেপ নেই, কারণ আমি এমন একজন মানুষকে পেয়েছি যে নিজের দেশের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। আজ যদি নিজের জীবনটা তোমার হাতে তুলে দিতে পারতাম তাহলে হয়তো নিজেকে শান্ত করতে পারতাম, কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তানিয়া আফুর জন্য। মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসতো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। তানিয়াকে দেখে আমি কোনোদিন বুঝতে পারিনি সে আমাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম সে হয়তো আমার আন্ডারে চাকরি করে, সেই জন্য আমাকে শ্রদ্ধা করে, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি তার ভিতরে এমন কোনো অনুভূতি থাকতে পারে। তবে তার আত্মত্যাগটা দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সে একটা মেয়ে হয়ে যেই সাহস করেছে, সাধারণত অনেক ছেলেরাও এরকম সাহস করতে পারে না। যদি মানুষটা বেঁচে থাকতো তাহলে আমি নিজের ভালোবাসাটাকে বিসর্জন করে তোমাকে তার হাতে তুলে দিতাম। তার মতো মানুষ যদি তোমাকে পেত তাহলে তোমাকে কতটা আগলে রাখতো সেটা বলার অপেক্ষা রাখে না। এটা কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। একতরফা ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায় না। ছোটোবেলা থেকে তোমাকেই ভালোবেসে এসেছি। এতদিনের ভালোবাসা কীভাবে বিসর্জন দিতে পারতাম? আমি তাকে বুঝতাম, হয়তো সে বুঝে যেত, কিন্তু জীবন জীবনের মতো চলতে থাকে। আমরা যা চাই না তাও আমাদের জীবনে ঘটে। তাই এই ব্যাপারে আর কোনো কথা না বললে ভালো হয়। এটা ঠিক বলেছ, তোমাকে এতদিন পরে পেলাম। আচ্ছা, আমরা কি এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারি? আমিও সেটাই চিন্তা করছি, যদি তোমার সম্মতি থাকে। আমি মাতৃত্বের স্বাদ নিতে চাই। তোমার কাছ থেকে এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। প্রতিটা রাত তাকিয়ে থাকতাম, হয়তো হঠাৎ করে তুমি এসে বলবে আমি এসে গেছি, তোমাকে বিয়ে করতে চাই অঙ্কিতা। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নেই থেকে গেল। আজ তা বাস্তবে যখন পেয়েছি তখন হারাতে চাই না। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। সে লজ্জা আমার বুকে মাথা রাখলো। আমিও তাকে পরম আবেশে জড়িয়ে ধরলাম। আমাদের ভালোবাসা এভাবে চলতে থাকুক। আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের উচিত
দেশের জন্য কিছু করা। সবাইকে যে সেনা সদস্য হতে হবে বা আইনের দায়িত্ব পালন করতে হবে এটা নয়, সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একটা দেশের নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। আমাদেরকে প্রথমে সেই দায়িত্বগুলো জানতে হবে। নিজেদের দেশের জন্য নিজেদের জীবন প্রয়োজনে উৎসর্গ করতে হবে। এই দেশ স্বাধীনতা অর্জন করেছে রক্তের মাধ্যমে, কিন্তু স্বাধীনতা রক্ষার করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এখন স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কঠিন। তাই সবার উচিত নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। আশা করি দেশের প্রতিটা মানুষ নিজের দায়িত্ব পালন করবে এবং এই দেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠবে। এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।